ওয়েলকাম ওয়েলকাম টু কেপিজিনিত একাডেমি। আমি সৌগত, তোমাদের সাথে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক ভ্যাকেন্সি আসছে এবং অনেক রকম পরীক্ষাগুলো আমাদের আসছে। পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে ডাব্লিউবিপি, কেপি, রেল, অনেক পরীক্ষা আসছে। তাই এই সমস্ত পরীক্ষার কথা আমি চিন্তা করে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আজকে সেট করেছি। এটা তোমাদের প্রিপারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয়। চলো আজকের আমরা ক্লাসটা শুরু করি। এখানে দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, হিন্দু কলেজ স্থাপিত হচ্ছে কখন? 1798, 1817, 1813, 1526। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1817। এবার এই সম্পর্কে কিছু যদি তথ্য আমরা বলি, যে এই যে হিন্দু কলেজ বর্তমানে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এবং এখানে ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, রামমোহন রায় প্রমুখ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এই কলেজটি প্রতিষ্ঠার পিছনে। বর্তমানে এটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে পরিচিত। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন দেখো, যে সতীদাহ নিবারণ আইন কখন পাস হচ্ছে? 1817, 1828, 1829, 1830। তাহলে সঠিক উত্তর হবে 1829। তাহলে এই সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা একটু জেনে নিই। এই সম্পর্কে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমরা সবাই জানো, যে সতীদাহ মানে কি, একজন একজন স্বামী যখন মারা যাচ্ছেন তখন তার স্ত্রীকে জীবিত অবস্থায় তার চিতাতে পুড়িয়ে মারা হতো, এবং তার আওয়াজ যাতে বাইরে না আসে সেজন্য উচ্চ স্বরে ঢাক ঢোল এসব বাজানো হতো। অর্থাৎ একটা খুব নৃশংস এবং অমানবিক একটা প্রথা ছিল এটা। তো 1829 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং তখন ভারতের গভর্নর ছিলেন, উইলিয়াম বেন্টিং। এবং বাংলার ক্ষেত্রে মানে ভারতীয় তাকে এটাতে সাহায্য করেছিলেন, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 1829 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং আইন পাস করেন, এবং আইন পাশের মাধ্যমে তিনি সতীদাহ প্রথাকে নিবারণ করলেন, এবং এটাকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হতে শুরু করছে পরে। আচ্ছা, আগের কোশ্চেনের সঙ্গে আরেকটা সম্পর্কিত তথ্য আমি তোমাদের দিয়ে রাখি, যেটা হচ্ছে যে মুঘল সম্রাট আকবর তিনি কিন্তু সতীদাহ প্রথা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। মুঘল সম্রাট আকবর। ঠিক আছে, এবার এই কোশ্চেনে আসি। ভারতের প্রথম ভাইসরয় কে? ক্যানিং, বেন্টিং, জোন্স, ওয়ারেন হেস্টিংস। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যানিং। বেশ, এই সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা একটু জেনে নেব। যেমন ক্যানিংকে আমরা এখানে কি পেলাম? ভারতের প্রথম ভাইসরয়। এই যে ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে এই পদটা সৃষ্টি হয়, এবং এখন থেকে ব্রিটিশ পার্লামেন্টের সরাসরি শাসনে কিন্তু আসছে আমাদের ভারতবর্ষ। এবং ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে, রানীর প্রতিনিধি হিসেবে ভাইসরয় পদটা সৃষ্টি করা হচ্ছে। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এবং এর সম্পর্কে আরেকটা তথ্য জেনে রাখতে হবে, যে লর্ড ক্যানিং তিনি যেমন একদিকে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, তেমনই ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। অর্থাৎ তার এই পদটা পরিবর্তন হচ্ছে, পদটার নাম পরিবর্তন হচ্ছে। এবং তোমরা সবাই জানো যে ক্যানিং এর সময় মহাবিদ্রোহ ঘটেছিল বা সিপাহী বিদ্রোহ ঘটেছিল। এবার চলে আসছি আমরা পরের প্রশ্নে। জাতীয় কংগ্রেস গড়ে উঠছে কখন? 1885, 1886, 1887, 1905। তাহলে এটা সবাই জানো, সঠিক উত্তর হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। এই সম্পর্কে বেশ কিছু তথ্য যেগুলো তোমরা অবশ্যই একটু লিখে রাখবে। যেমন প্রথম তথ্য, এর যে সভাপতি ছিলেন তার নাম হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে। সেকেন্ড যে তথ্যটা তোমাদের মনে রাখতে হবে, এখানে 72 জন প্রতিনিধি জয়েন করেছিলেন এই অধিবেশনে। থার্ড যে তথ্যটা তোমাদের মনে রাখতে হবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সম্পর্কিত, সেটা হচ্ছে এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। যদিও এটা হওয়ার কথা ছিল কোথায়? পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর কারণে পুনে থেকে এটাকে শিফট করানো হচ্ছে মুম্বাই। এবং জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হচ্ছে তখন ভারতের ভাইসরয় ছিলেন ডাফরিন, লর্ড ডাফরিন।
এবং অ্যালান অক্টাভিয়ান হিউম একে বলছে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ হিউমের উদ্যোগে ডাফরিনের রাজত্বকালে 1885 সালে 72 জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে এতগুলো তথ্য কিন্তু আমরা একটা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি, তাহলে এগুলো অবশ্যই একটু নোট ডাউন করে তোমরা রেখো। পরের প্রশ্ন, রাওলাট আইন পাস হয় কবে? 1918, 1919, 1920, 1815। তাহলে সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হচ্ছে 1919। স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে রাওলাট আইন পাস হচ্ছে এবং এই আইন পাশের মাধ্যমে ভারতীয়দের যে বিভিন্ন অধিকারগুলো সেগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। প্রথম যদি বলা হয় কি অধিকার, এই আইনের মাধ্যমে সরকারের যদি কাউকে সন্দেহজনক মনে হয় তাকে কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে। কারোর বাড়িতে যদি মনে হয় যে কিছু খারাপ জিনিস আছে বা কোনো অবৈধ জিনিস আছে, তাহলে কিন্তু সরাসরি সরকার কোনো রকমের সার্চ ওয়ারেন্ট ছাড়াই তার বাড়িতে সার্চ করতে পারে এবং সরকার যতদিন চায়, পুলিশ যতদিন চায় তাকে পুলিশ কাস্টাডিতে রাখতে পারে, তাকে কোর্টের সামনে পেশ নাও করতে পারে। তাহলে এই সমস্ত তথ্য কিন্তু রাওলাট আইন থেকে আমরা পাই এবং এই রাওলাট আইনের বিরোধিতা করেই গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ শুরু করেছিলেন। পরের প্রশ্নে আসি। আচ্ছা, এখানে একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে, একটু দেখে নাও। ডাব্লিউবি এবং কেপি 6 ব্যাচ অলরেডি আমাদের শুরু হয়েছে এবং বৃহস্পতিবার সকাল 8টা এবং রবিবার সকাল 10:30। এটা মনে রাখবে, এটা হচ্ছে আচ্ছা টাইমটা হয়তো একটু চেঞ্জ হয়েছে, এটা তোমরা একটু ডেটটা ঠিক মানে বারটা ঠিক থাকবে, হয়তো টাইমটা একটু প্রবলেম হবে, সেই জন্য তোমরা একটু এই নাম্বারগুলোতে কল করে নিও। আর এটা একটা অফলাইন ব্যাচ, এটা মাথায় রাখবে, অফলাইন ব্যাচ এটা শুরু হয়েছে। তাই অ্যাডমিশন নেওয়ার জন্য অতি সত্বর এসো, কারণ ডাব্লিউবিপি তে হিউজ ভ্যাকেন্সি, কেপি তেও হিউজ ভ্যাকেন্সি তোমাদের জন্য আছে। তাই প্রিপারেশনটা আমাদের সঙ্গে করো, কারণ অলরেডি তোমরা জানো যে আমাদের সাকসেস রেট তোমরা দেখেছো এবং ইউটিউবে তার আছে, ভিডিওগুলো তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতিকে? কোশ্চেনটাকে ভালো করে পড়বে কিন্তু। নির্বাচিত সদস্য: নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ট। কোশ্চেনটা ভালো করে করতে বললাম কারণ কি, প্রথম নির্বাচিত, কারণ কংগ্রেসে এতদিন কি হতো, কংগ্রেসে হতো মনোনীত সভাপতি হতেন, অর্থাৎ মনোনয়ন দেওয়া হতো। আর নির্বাচিত কে? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, এই সম্পর্কে আর কিছু কথা তথ্য আমরা দেখে নিই। যেমন হচ্ছে জওহরলাল নেহেরু, তিনি লাহোর কংগ্রেসের সভাপতি ছিলেন, লাহোর কংগ্রেস, এবং এখান থেকে কংগ্রেস ঘোষণা করে যে পূর্ণ স্বরাজ ব্যতীত তাদের আর কিছু চায় না। মহাত্মা গান্ধী, তিনি একটা মাত্র হয়েছিলেন বেলগ্রাম অধিবেশনে। এবং অ্যানি বেসান্ত, এর তথ্য হচ্ছে তিনি হচ্ছেন প্রথম মহিলা সভাপতি। ঠিক আছে, মহিলা সভাপতি প্রথম। চলো এবার পরের প্রশ্নে আসি। তাহলে এখানে সুভাষচন্দ্র বসু আমরা সঠিক উত্তর পেয়েছি। পরের প্রশ্ন, মুসলিম লীগ গঠিত হচ্ছে কখন? 1905, 1906, 1909, 1895। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1906। 1906 মুসলিম লীগ গঠিত হচ্ছে, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি 1906। এই সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেওয়া দরকার। এটা কোথায় প্রতিষ্ঠা হচ্ছে? এটা প্রতিষ্ঠা হচ্ছে ঢাকাতে। ঢাকার যে নবাব ছিল সেলিম উল্লাহ, এই সেলিম উল্লাহের উদ্যোগে এবং যে সভাপতিত্ব করেছেন তিনি হচ্ছেন আগা খাঁ। মুসলিম লীগ 1906 গঠিত হচ্ছে। এর পরের প্রশ্নে চলে আসি। ভারতের প্রথম সংবাদপত্র কোনটা? টাইমস ইন্ডিয়া, দিগদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট। তাহলে সঠিক উত্তর হচ্ছে বেঙ্গল গেজেট। এইটা প্রকাশ করতেন হিকি, যার পুরো নাম হচ্ছে জেমস অগাস্টাস হিকি। এই জন্য অনেক জায়গায় দেবে হিকিস বেঙ্গল গেজেট বলেও কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, প্রথম পত্রিকা ভারতের। তারপর, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে এটা সবাই জানো সঠিক উত্তরটা, এটা হচ্ছেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হচ্ছেন প্রথম ভারতের স্বাধীন ভারতের প্রথম সভাপতি। রাজেন্দ্র প্রসাদের ব্যাপারটা তোমরা আমাকে কমেন্টে করে জানাও যে রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন, এটা তোমাদের কাছ থেকে আমি কমেন্টে জানতে চাইছি। ঠিক আছে, এটা কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন আসি। সব থেকে কম বয়সী কংগ্রেস সভাপতি কে ছিলেন? নেতাজি, নেহেরু, মৌলানা আজাদ, ইন্দিরা গান্ধী। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মৌলানা আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্নে আসি।
ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? শেষ ভাইসরয় ওয়াভেল, ক্যানিং, মাউন্টব্যাটেন, বড়লাট। দেখো আমরা একে কি পেয়েছিলাম? ক্যানিং ছিলেন ফার্স্ট, তাহলে সঠিক উত্তর হচ্ছে মাউন্টব্যাটেন। তাহলে মাউন্টব্যাটেন হচ্ছে শেষ ভাইসরয়, লাস্ট। অর্থাৎ 1947-এ যখন ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছিল 15ই আগস্ট, এই সময় অবধি মাউন্টব্যাটেনই ছিলেন ভারতের ভাইসরয়। পরের প্রশ্নে আসি। নীল দর্পণের রচয়িতাকে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল দর্পণের রচয়িতাকে? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা সবাই জানি, সঠিক উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। এবার অনেক জায়গায় দেখবে এরকম প্রশ্ন দেয়, নীল দর্পণ না দিয়ে লিখে দিল ইন্ডিগো মিরর। ইন্ডিগো মিরর, একই উত্তর কিন্তু আমরা পাবো। এই যে ইন্ডিগো মিরর বা নীল দর্পণ, এই নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন সেই নিয়ে বিভিন্ন বিতর্ক পাওয়া যায়। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে মধুসূদন দত্ত এটাকে ট্রান্সলেট করেছিলেন, যদিও পাদ্রী জেমস লং তার নামে কিন্তু এটা পাবলিশ করা হয়েছিল। পরের প্রশ্নে আসে। 40 চক্র বা বন্দেগানি চেহেলগানি তৈরি করেন কে? 40 জন তুর্কি অভিজাতকে নিয়ে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের কথা আমরা জানি, তিনি 1211-তে দিল্লি সিংহাসনে বসছেন, তাকে বলা হচ্ছে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। এবং এই যে 40 চক্র, একে তুলে দিয়েছিলেন কে? বলবন, গিয়াসুদ্দিন বলবন। এই বলবন টোটাল ধ্বংস করেন, কারণ তিনি নিজের এই 40 চক্রের সদস্য ছিলেন এবং তিনি জানতেন যে এই 40 চক্র কিন্তু ক্ষমতা লোভী এবং এরা যখন তখন সম্রাটকে বা সুলতানকে হাঁটিয়ে নিজেরা ক্ষমতা দখল করতে পারে, তাই তিনি সংগঠনটাকেই ভেঙে দিয়েছিলেন। শুরু করেছিলেন ইলতুৎমিশ। পরের প্রশ্ন। বাজারদর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, জালালউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। তাহলে সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি প্রথম বাজারদর নিয়ন্ত্রণ নীতি চালু করেন। এই ক্ষেত্রে অনেক সময় বলা হয় কি রেশনিং সিস্টেম দিয়েও প্রথাটা দেওয়া হয়। এছাড়া আরো কিছু কিছু করেছিলেন, তার মধ্যে ধরো দাগ, হুলিয়া, এই দাগ আর হুলিয়া ব্যবস্থা, এই দুটো কিন্তু আলাউদ্দিন খলজির সঙ্গেই সম্পর্কিত। এর সাথে সাথে আরো কিছু বিষয় ছিল, যেমন হচ্ছে তিনি প্রথম স্থায়ী সেনাবাহিনী তৈরি করেন। স্থায়ী সেনাবাহিনী অর্থাৎ তাদের কাজই হবে শুধু সেনার কাজ। আচ্ছা, সরাসরি বেতন প্রদানের নীতি, এই সরাসরি বেতন প্রদান, সেইটাও কিন্তু আলাউদ্দিন খলজির সময় কিন্তু শুরু হচ্ছে। পরের প্রশ্ন আসি। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি, গাজী মালিক, সুলতান মাহমুদ, আকবর। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেবো। সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। এবারে মালিক কাফুর সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের জেনে নেওয়া দরকার। যেমন তাকে ক্যাম্বে বন্দর থেকে ক্রয় করা হয়েছিল, ক্যাম্বে, এবং তাকে 1000 স্বর্ণমুদ্রা, 1000 স্বর্ণমুদ্রা দিয়ে কেনা হয়েছিল বলে তাকে 1000 দিনারি বলা হয়। স্বর্ণমুদ্রাকে দিনার বলে, তাহলে একে বলা হচ্ছে 1000 দিনারি। এই সম্পর্কে আরেকটা তথ্য তোমাদের জেনে রাখা দরকার, যে আলাউদ্দিন খলজি যে দাক্ষিণাত্য অভিযান করেছিলেন, সেই দাক্ষিণাত্য অভিযানকে কিন্তু লিড করেছিলেন মালিক কাফুর। পরের প্রশ্নে আসি। আড়াই দিন কা ছোপড়া কে নির্মাণ করেন? এটা হচ্ছে একটা মসজিদ, এটা মসজিদ। এর সঠিক উত্তর হচ্ছেন কুতুবউদ্দিন আইবক, তিনি নির্মাণ করিয়েছিলেন। ঠিক আছে, এবং কুতুবউদ্দিন আইবকের সাথে আর একটা সম্পর্ক যেটা হচ্ছে কুতুব মিনার। তিনি এর নির্মাণ কাজ শুরু করাচ্ছেন, কিন্তু তিনি এর নির্মাণ কাজ শেষ করতে পারেনি। নির্মাণ কাজ শেষ হয়েছিল তার জামাই ইলতুৎমিশের রাজত্বকালে। এবং এই যে কুতুব মিনার, কুতুব মিনার নামটা শুনে অনেকেই ভাবে যে কুতুবউদ্দিনের স্মৃতিতে হয়েছিল, এমন কিন্তু নয়। একজন সুফি সাধক ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার কিন্তু নির্মাণ করানো হয়েছিল। পরের প্রশ্ন। প্রিন্স অফ কয়েন্স বা মুদ্রার রাজা কাকে বলা হচ্ছে? মুদ্রার রাজপুত্র কাকে বলা হচ্ছে? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, ইব্রাহিম লোধি। তাহলে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, কারণ তিনি মুদ্রা সংস্কার করেছিলেন এবং নতুন তাম্র মুদ্রার প্রচলন তার হাত ধরেই হয়েছিল। পরের। দিল্লি সুলতানির শেষ শাসক কে? বাবর, আকবর, ইব্রাহিম লোধি, বহলুল লোধি। তাহলে দিল্লি সুলতানি যে সময়কালটা, সেই সময়কালটা শুরু হচ্ছে কখন? 1206 থেকে 1526। 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোধি তিনি বাবরের কাছে পরাজিত হচ্ছেন এবং সেই সময় থেকে ভারতের ইতিহাসের সূচনা হচ্ছে মুঘল যুগের। ওকে, তাহলে 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোধির সাথে যুদ্ধ হয়েছিল। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম কি? ইব্রাহিম লোধি। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধি বীর বিক্রমে লড়াই করলেও তিনি কিন্তু নিহত হচ্ছেন, এবং এই সময় থেকে সুলতানি যুগের শেষ হচ্ছে, মুঘল যুগের সূচনা হচ্ছে। পরের প্রশ্নে আসি।
হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? তানসেন, আমির খসরু, ইবন বতুতা, আওরঙ্গজেব। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমির খসরু। আমির খসরুকে বলা হচ্ছে হিন্দুস্তানের তোতা পাখি। পরের প্রশ্নে আসি, পানিপথের প্রথম যুদ্ধ কখন হচ্ছে? 1726, 1824, 1520, 1526। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। এর সাথে আরেকটা তথ্য তোমরা জেনে নাও, 1556 খ্রিস্টাব্দে পানিপথের সেকেন্ড যে যুদ্ধটা হয়েছিল, এবং 1761 খ্রিস্টাব্দে পানিপথ তৃতীয়। এই তিনটে যুদ্ধ কিন্তু পরপর হচ্ছে। তাহলে 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদির মধ্যে হচ্ছে, 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আকবর ভার্সেস হিমু, আর থার্ড যেটা হচ্ছে সেটা মারাঠা ভার্সেস আফগান। ওকে, চলো পরের প্রশ্নে আসি। পাট্টা কবুলিয়ত ডাক ব্যবস্থার প্রচলন করছেন কে? আলাউদ্দিন খলজি, শেরশাহ, শাহজাহান, ইলতুৎমিশ। সঠিক উত্তরটা হচ্ছেন শেরশাহ। শেরশাহ সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনে নিই। তার আসল নাম ছিল ফরিদ খাঁ। তার যে পিতৃ মানে বাবার যে জায়গিরটা ছিল সেটা হচ্ছে সাসারাম। এটা কোথায় অবস্থিত? বিহারে। সাসারাম বিহারে। এবং মনে রাখবে এই সাসারামে কিন্তু শেরশাহের যে সমাধি সেটাও সাসারামে অবস্থিত। শেরশাহ 1540 থেকে 1545 অব্দি শাসন করেছিলেন, এবং এর মধ্যে তিনি এত কিছু ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এছাড়া জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এইটাও তারই দান। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠছে কোন নদীর তীরে? কাবেরী, গোদাবরী, তুঙ্গভদ্রা, গঙ্গা। সঠিক উত্তর হচ্ছে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রার তীরে গড়ে উঠছে বিজয়নগর সাম্রাজ্য। এখানে কিছু তথ্য তোমাদের জেনে রাখতে হবে। যেমন 1336 সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। এখানে সঙ্গম বলে একজন লোক, তার ছেলে, সঙ্গমের ছেলে হরিহর ও বুক্ক, বা অনেক জায়গায় তোমরা বুক্কাও পাবে। ঠিক আছে, এদের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের সূচনা হচ্ছে, এবং এদের যে রাজবংশটা সেটা সঙ্গম নামে পরিচিত। তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু এই সাম্রাজ্য গড়ে উঠছে। এটা হিন্দু সাম্রাজ্য, এবং তখন দিল্লিতে শাসন করতেন মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্নে আসি। আকবরের অভিভাবক কে ছিলেন? মাহামানাগা, ফরিদ খাঁ, বৈরাম খাঁ, খুররম। তাহলে সঠিক উত্তর হচ্ছে বৈরাম খাঁ। এবং যে মাহামানাগা, ইনি ছিলেন আকবরের ধাত্রীমাতা। ঠিক আছে, পরের প্রশ্ন। ফতেপুর সিক্রি নির্মাণ হচ্ছে কার সময়? বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান। তাহলে সঠিক উত্তর হচ্ছেন আকবর। এবং এই ফতেপুর সিক্রি, এখানেই তিনি ক্যাপিটাল করেছিলেন, অর্থাৎ রাজধানী। আকবরের সময় ভারতের রাজধানী হিসেবে ফতেপুর সিক্রিকে তিনি নির্মাণ করেন। ইবাদত খানারও প্রতিষ্ঠা করেছিলেন এই ফতেপুর সিক্রি শহরে। পরের প্রশ্ন। নূরজাহান শব্দের অর্থ কি? জগতের আশা, জগতের আলো, জগতের মালিক, সর্বশ্রেষ্ঠ। দেখো এগুলোকে যদি ভাঙা হয়, নূর মানে কি? নূর মানে হচ্ছে আলো। আর জাহান শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? পৃথিবীর আলো বা জগতের আলো। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে আরেকটা তথ্য মনে রাখবে তোমরা, যে নূরজাহান তার আসল নাম ছিল মেহেরুন্নিসা। তিনি ছিলেন বর্ধমানের জাগিরদার শের খাঁ বা শের আফগানের স্ত্রী। পরবর্তী সময় শের আফগানের পরাজয় হচ্ছে এবং তার মৃত্যু হচ্ছে, এবং মেহেরুন্নিসা এবং তার যে কন্যা লাডলি বেগম, তাদের দুজনকে পাঠানো হচ্ছে দিল্লিতে। এবং সেখানে মেহেরুন্নিসাকে দেখে তার প্রেমে পড়ছেন জাহাঙ্গীর, এবং তাকে পরবর্তী সময় বিবাহ করছে। প্রথমে তাকে নাম দেওয়া হয়েছিল নূর মহল, অর্থাৎ মহলের আলো। পরবর্তী সময়ে তার নাম হচ্ছে নূরজাহান। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে? স্মিথ, জেমস প্রিন্সেপ, মেটক্যাফ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা সবাই জানো, জেমস প্রিন্সেপ 1837 সালে
তিনি করেছিলেন এবং যে লিপির পাঠোদ্ধার করেছিলেন সেটা ব্রাহ্মী ভাষায় লেখা ছিল। অশোকের শিলালিপিগুলো ব্রাহ্মী, খরষ্টি এবং গ্রিক অ্যারামাইক তিনটে লিপিতেই কিন্তু লেখা হতো, ব্রাহ্মী ভাষায় এটা লেখা ছিল। পরের প্রশ্ন, কার রাজসভায় নবরত্ন ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক, ভার্বি, চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এর মধ্যে কয়েকজনের নাম তোমরা বিখ্যাত জানো, আর্যভট্ট, বরাহ মিহির, তারপর ব্রহ্মগুপ্ত, এরা সকলেই ছিলেন গুপ্ত যুগের মানুষ। এবং কালিদাস, নামটা ভুলে যাচ্ছি, কালিদাস অবশ্যই, এরা ছিলেন নবরত্ন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবাই ছিলেন। পরের প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম সাতকর্ণী, নহপান, গৌতমীপুত্র সাতকর্ণী, কনিষ্ক? এখানে সঠিক উত্তর হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এবং এই সাতবাহন বংশের যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে সিমুখ, সিমুখ হচ্ছেন প্রতিষ্ঠাতা, তিনি কান্য বংশের পতন করে এবং সাতবাহন রাজ্যের সূচনা করছেন। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতাকে? ছোটবেলায় অনেক পড়েছো তোমরা পঞ্চতন্ত্রের গল্প। ভারবী, কালিদাস, তানসেন, বিষ্ণু শর্মা? সঠিক উত্তর হচ্ছে বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, এগুলো নীতিমূলক বিভিন্ন গল্প। তারপরের প্রশ্ন, ভারত রক্ষাকারী কাকে বলা হচ্ছে? স্কন্দগুপ্ত, বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত? তাহলে সঠিক উত্তর হচ্ছেন স্কন্দগুপ্ত। তাহলে স্কন্দগুপ্ত কি করেছিলেন? তিনি হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন, হুন আক্রমণ প্রতিহত করেন। ঠিক আছে, এই যে বিক্রমাদিত্য, এটা কার উপাধি? এটা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ান। আবার দেখো, এই যে বিক্রমাদিত্য বলা হচ্ছে, যাকে আমরা বলছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এর উপাধি ছিল শকারি, অর্থাৎ শকদের তিনি পরাজিত করেছিলেন, সেজন্য শকারি, শক যুক্ত ওরি, শকদের শত্রু। ঠিক আছে, তারপর বেশ, এই ছিল খুব গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন। এরকম আরো প্রশ্ন নিয়ে আমি হাজির হব পরের ক্লাসে, যেগুলো তোমাদের প্রিপারেশনের জন্য খুব সাহায্য করবে। তোমরা কেপি জিনিত একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও আজকে এটা কোশ্চেন তোমাদের ওখানে দেওয়া আছে, অবশ্যই জানাবে অ্যান্সার করে, ঠিক আছে? এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে অবশ্যই তোমরা কানেক্ট হয়ে যাও, ঠিক আছে? বিভিন্ন তথ্যগুলো এখানে তোমরা পাবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, কেপি জিনিত একাডেমির সাথে থেকো।